আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে রাউন্ড অফ 16-এ ব্রাজিল, টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় জার্মানি ও নেদারল্যান্ডসের বিদায়, পরের পর্বে প্যারাগুয়ে ও মরক্কো। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মামলার রায় আজ। ঋণ খেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না চট্টগ্রাম 4 আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী, আপিল বিভাগের রায়। বাজেটে আয় ব্যয়ের সামঞ্জস্য রাখা না গেলে ঋণের জালে আটকে যাবে দেশ, বলছেন অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান। বাজেট জনবান্ধব মনে করেন বিশ্লেষকরা। এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দেশের উত্তরাঞ্চলের নদ নদীর পানি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ, আর শুরুতেই আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। কঠিন পরিশ্রম আর অনেক ঘাম ঝরিয়ে প্রার্থিত জয় পেল ব্রাজিল। বিশ্বকাপের নকআউট পর্বে এশিয়ান প্রতিনিধি জাপানকে 2-1 গোলে হারিয়ে শেষ 16-তে উঠল কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ক্যাসিমেরোর গোলে সমতায় ফেরে সেলেসাওরা। এরপর ইনজুরি টাইমে মার্তিনেল্লির গোলে জয় পায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের নকআউট পর্বে জাপানকে হারিয়ে রাউন্ড অফ 16-এ জায়গা করে নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকরা। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সবুজ হলুদ পতাকা হাতে হাজারো সমর্থক টিএসসিতে বিজয় উদযাপন করেন। ছিল উৎসবের আমেজ, সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং আনন্দধ্বনি। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। সোমবার রাতে প্রিয় দল ব্রাজিলের জয়ের পর এভাবেই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন সেলেসাও সমর্থকেরা। সমর্থকদের উল্লাসে টিএসসি যেন এক টুকরো ব্রাজিলে পরিণত হয়। শান্তি, একটা ভিতর থেকে একটা শান্তি কাজ করতেছে। ইয়েস, গ্রান্ডে ব্রাজিল, মিশন হেক্সা। আমাদের বিশ্বাস ছিল ব্রাজিল লাস্ট মিনিটে ম্যাচ জিতাই দিবে, আর আর্জেন্টিনার অনেক আফারে দেখছি তারা তাদের গোলের পরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। আমি এখনো খুঁজতেছি তারা কোথায়। প্রিয় দলের প্রতিটি আক্রমণ, প্রতিটি গোল এবং রোমাঞ্চকর মুহূর্তে সমর্থকদের করতালি, চিৎকার ও স্লোগানে পুরো এলাকা বারবার মুখরিত হয়ে ওঠে। অবশ্যই জয় করব, আর আমরা এটা করে দেখিয়েছি। ম্যাচ তো অসাধারণ লেগেছে। শুরুতে খুব ভয় লাগছিল, আমরা খুব ভয় পাচ্ছিলাম। ব্রাজিল এমন একটা দল যার কিনা ক্ষমতা আছে গোল শোধ করার। সিডনি থেকে আসছে, এক সপ্তাহ হলো, কিন্তু এনভায়রনমেন্ট টোটালি ওয়ান্ডারফুল। The people went crazy after the goal. সমর্থকেরা জানান শুরুর দিকে খানিকটা চাপে থাকলেও শেষ মুহূর্তে জাপানকে হারিয়ে কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে মিশন হেক্সার পথে আরেক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। অবশ্যই আমরা হেক্সা মিশনে নেমেছি এবং হেক্সা পর্যন্ত যাব। আশা করি আমরা ফাইনালে গিয়ে আর্জেন্টিনার সাথে দেখা করব। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে টিএসসি চত্বর ভেসে যায় আনন্দের জোয়ারে। স্লোগান এবং আনন্দ উচ্ছ্বাসে বিজয় মিছিল করে ঘরে ফেরেন বাংলাদেশি ব্রাজিল সমর্থকেরা। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে জার্মানি, প্যারাগুয়ের মতো মরক্কো, নেদারল্যান্ডসের ফল নির্ধারিত হয়েছে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে। সেখানে ইতিহাস গড়েছে অ্যাটলাস সিংহরা। নির্ধারিত সময়ে ম্যাচটি 1-1 গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়েও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ করায় ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে। সেখানে চরম স্নায়ুযুদ্ধে বাজিমাত করল অ্যাটলাস সিংহরা। পেনাল্টি শুট আউটে নেদারল্যান্ডসকে বিদায় করে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মরক্কো। স্টেডিয়াম জুড়ে এখন শুধু আফ্রিকান জায়ান্টদের জয়ের উল্লাস। ফুটবলে জার্মানি মানেই পেনাল্টি শুটআউটের শেষ হাসি। তবে বোস্টনে ইতিহাস লেখা হলো অন্যভাবে। টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় বিশ্বকাপ থেকে বিদায় নিল ইউরোপিয়ান পরাশক্তিরা।
চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের 4-3 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করল প্যারাগুয়ে। নির্ধারিত 90 এবং অতিরিক্ত 30 মিনিটের খেলা শেষ হয়েছিল 1-1 গোলের সমতায়। এবার অন্যান্য সংবাদ। জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ আন্দোলন মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। গত 22 জুন রায় ঘোষণার জন্য এদিন ঠিক করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এর আগে গত 14 মে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন আদালত। এই মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনু বর্তমানে কারাগারে আছেন। তার বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ আন্দোলনকারীদের উপর হামলায় উস্কানি দেয়া, শেখ হাসিনার সাথে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেয়া, কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়া। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ আদালত এই রায় প্রদান করেন। ঋণখেলাপি সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচিত হওয়ার পরও এতদিন শপথ নিতে পারেননি আসলাম চৌধুরী। জাতীয় সংসদে পাস হয়েছে 2026 সালের অর্থ বিল। বাজেট অধিবেশনের আলোচনা শেষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিলটি পাশের জন্য ভোটে দিলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে অর্থমন্ত্রী ব্যক্তি কর সীমা 4 লাখ টাকা নির্ধারণ, মুদি দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের করের আওতার বাইরে রাখা, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো ও রাজস্ব আদায়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সংসদের কাছে তুলে ধরেন। আজ পাস হবে এবারের প্রস্তাবিত বাজেট। বর্তমান সরকার এবারের বাজেটে বেশ সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। তবে অভ্যন্তরীণ আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখা না গেলে বড় ঋণের জালে দেশ আটকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সীমাহীন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যেও এবারের বাজেট জনবান্ধব। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন শুভরাত্রিতে এবারের বিষয় ছিল বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট। আমরা এই শিরোনামের আলোকে আজকে যাকে অতিথি হিসেবে পেয়েছি, এতে অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানিত ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএন বাংলার বার্তা পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। স্যার, যেটি হচ্ছে দেশের ইতিহাসের একটা বড় বাজেট এটি হতে যাচ্ছে এবং ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, বাজেটে বেশ কিছু সাহসী উদ্যোগ নিয়েছে সরকার, যা মূল্যস্ফীতি কমানো ও বিনিয়োগ নিশ্চিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে টাকাটা ব্যবহার করার সাথে যেসব মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ তারা জড়িত, তাদের একটা সক্ষমতার একটা বিষয় আছে। সেখানে জনবল, লোকবল ঠিকভাবে দিতে হবে। এটা শুধু ব্রিক অ্যান্ড মর্টারে যদি আমরা করি তাহলে তো এটা তো হবে না। তবে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নিশ্চিতে এবারের বাজেট বাস্তবসম্মত নয় বলেও উদ্বেগ প্রকাশ করেন এই অর্থনীতিবিদ। অনেকগুলি ব্যয় আছে যেগুলো থেকে সরকারের পিছিয়ে সরে আসার কোনো সুযোগ নাই। বিশেষত রাজস্ব বাজেটে তো আমরা দেখেছি যে সামাজিক সুরক্ষা ইত্যাদি, তারপরে আমরা যদি সামগ্রিকভাবে দেখি শিক্ষা, স্বাস্থ্য, এগুলোতে সরকারের একটা কিন্তু নির্বাচনী অঙ্গীকারও আছে। এ সময় সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে গ্যাস, বিদ্যুৎ সহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিনিয়োগ ও কর্মসংস্থান চ্যালেঞ্জের মুখে পড়বে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে চীনের বিনিয়োগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর এই চীন সফরটি বর্তমান এই প্রেক্ষাপটে অত্যন্ত কূটনৈতিকভাবে সফল একটি সফর হয়েছে বলে আমরা মনে করছি। বাজেটের সুফল পেতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দেন তিনি। সীমাহীন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যে দিয়ে এবারের বাজেটে জনবান্ধব হিসাবে করবার জন্য সরকারের আপ্রাণ চেষ্টা রয়েছে।
আমরা আশাবাদী হতে চাই। আমরা মনে করি বাজেটের সুফল যদি পেতে হয় তার বাস্তবায়ন দক্ষতার উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মূল্যস্ফীতির ধাক্কা সামলাতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করবে বলেও মত দেন বক্তারা। সেই সঙ্গে 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর উৎসকর কমানোয় সরকারের প্রশংসা করেন দুই আলোচক। যখন বাজেটটা উপস্থাপন করা হয়, তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। তথ্য উপাত্ত অলরেডি আমরা কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকাল 7:45টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG226 ফ্লাইটটি সিলেট MAJ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে মরদেহগুলো যায় কানাইঘাটের গাছবাড়ি এলাকায় নিহতদের গ্রামের বাড়িতে। সেখানে যথাযথ আনুষ্ঠানিকতা শেষে দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিমানবন্দরে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর ও চেক প্রদান করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এর আগে গত 21শে জুন কাতারের শাহনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হন। নিহতদের মধ্যে 5 জনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তরাঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। তিস্তা নদীর পানি বাড়ায় লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন জেলার 5 উপজেলার হাজারো পরিবার। পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের গ্রামীণ কাঁচা ও পাকা সড়ক। এদিকে পাহাড়ি ঢল এবং টানা ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের 16টি নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। ফলে নদীর তীরবর্তী বসতঘরে পানি প্রবেশ করেছে। ডুবে গেছে আমনের বীজতলা, বিভিন্ন ধরনের সবজি ক্ষেত, বাদাম ও পাট ক্ষেত। স্থানীয়দের দাবি, নদী খনন ও স্থায়ী সমাধান ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তির কোনো উপায় নেই। জয়পুরহাটে অনুকূল আবহাওয়া ও কম খরচে বেশি লাভ পাওয়ায় রেশম চাষে আগ্রহ দেখাচ্ছেন কৃষকরা। তবে সরকারি নজরদারির অভাব, সংশ্লিষ্ট বিভাগের জনবল সংকটের কারণে মুখ থুবড়ে পড়তে পারে রেশম শিল্প। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্পের হারানো গৌরব ফিরে পাবে বলে মনে করছেন স্থানীয়রা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। রেশম শিল্পের জন্য একসময় খ্যাতি ছিল দেশের উত্তরাঞ্চলের। সময়ের সাথে সেই খ্যাতিতে কিছুটা ভাটা পড়েছে। তবে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় তুঁত গাছের চাষ করছেন কৃষকরা। তুঁত পাতাকে কেন্দ্র করে বেড়ে ওঠে রেশম পোকার লার্ভা। অনুকূল পরিবেশ আর স্বল্প জায়গায় রেশম চাষ করা সম্ভব হওয়ায় আগ্রহী হচ্ছেন কৃষকরা। কৃষকরা বলছেন, পরিকল্পিত উদ্যোগ, নিয়মিত মনিটরিং, সরকারি প্রশিক্ষণ, সহজ ঋণ ও বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করা গেলে রেশম শিল্প আবারও ঘুরে দাঁড়াবে। রেশম চাষ এটা অত্যন্ত একটি লাভজনক পেশা। আমরা দরিদ্র, আমরা সংসারিক কাজ করি, কাজের পাশাপাশি রেশম চাষ করি। এই টাকাটা নিয়ে আমরা সংসারে খরচপাতি করি, কারণ আমরা গরিব মানুষ। ধান চালের ঝুঁকি আছে, কিন্তু এর তো কোনো ঝুঁকি নাই। এর তো তুবানো খাবে না, পাথরও খাবে না, কিছুই খাবে না। সরকারের কাছে দাবি যে এটার উপরে খুব ভালো একটা নজরদারি করা দরকার। ধান, পাট বা কলা, ভুট্টা এইসব চাষের থেকে তুঁত চাষটা আবহাওয়া জয়পুরহাট জেলা আবহাওয়ার জন্য উপযোগী। কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা পর্যায়ে রেশম শিল্প বিকাশের দায়িত্বে থাকা এই কর্মকর্তা। এই প্রকল্পের মাধ্যমে গ্রামে রেশম চাষের একটি জোয়ার বিস্তৃত হবে এবং আগামীতে সরকার এই রেশম চাষে আরও নতুন নতুন প্রকল্প হবে। প্রকল্পের মাধ্যমে গ্রামে হত জনগোষ্ঠীকে কর্মসংস্থান এবং কাজের সুযোগ করে দিবে। চাষিরা বলছেন, রেশম শিল্পকে ঘিরে এখনো রয়েছে অপার সম্ভাবনা। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ ও তদারকি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ।
যুদ্ধবন্ধে সমঝোতা চুক্তি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ইরানের হামলা পাল্টা হামলা বন্ধ হলেও পরিস্থিতি আপাতত শান্ত হওয়ার সম্ভাবনা কমে আসছে। কাতারের রাজধানী দোহায় আজ ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের অনুরোধের পরেই আলোচনায় বসতে রাজি হয়েছে ওয়াশিংটন। তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দোহায় বৈঠকের বিষয়ে ট্রাম্পের বক্তব্য অস্বীকার করেছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত মেনে চললে ইরানও নিজেদের প্রতিশ্রুতি পূরণ করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এবার খেলার খবর। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ে ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়ার ফুটবল সমর্থকরা। বিমানবন্দরে সদ্য বিদায়ী দলের কোচসহ ফুটবলারদের কটাক্ষ করেন তারা। কড়া নিরাপত্তার মাঝেই দেশে ফেরেন 9 ফুটবলার। সঙ্গে ছিলেন বিদায় নিশ্চিত হওয়ার পর পদত্যাগ করা কোচ হং মিউংবো। বিমানবন্দরে সমর্থকদের তোপের মুখে পড়েন দেশে ফেরা সব ফুটবলার, যদিও অধিনায়ক সন মিউং মিন সহ বাকিরা ফিরবেন দুদিন পর। এবারের বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রকে হারিয়ে দারুণ শুরুর পরও দক্ষিণ কোরিয়ার বিদায় হয় নাটকীয়ভাবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারে কোরিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের তৃতীয় দিনে আর কিছুক্ষণ পর ব্যাট করতে মাঠে নামবে বাংলাদেশ। দিনের শুরুতেই টাইগার ব্যাটসম্যানদের সামনে কঠিন চ্যালেঞ্জ। ইনিংস হার এড়াতে এখনও 230 রান করতে হবে। লক্ষ্য থাকবে লিড বড় করে জিম্বাবুয়েকে আবার ব্যাটে নামানো। দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 40 রান তুলে দিন শেষ করেছে টাইগাররা। আর প্রথম ইনিংসে বাংলাদেশের 140 রানের জবাবে জিম্বাবুয়ে করে 410 রান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে রাউন্ড অফ 16-এ ব্রাজিল। ট্রাই ব্রেকারের ভাগ্য পরীক্ষায় জার্মানি ও নেদারল্যান্ডসের বিদায়। পরের পর্বে প্যারাগুয়ে ও মরক্কো। জুলাই গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মামলার রায় আজ। ঋণ খেলাপি হওয়ায় শপথ নিতে পারবেন না চট্টগ্রাম 4 আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী। আপিল বিভাগের রায়। বাজেটে আয় ব্যয়ের সামঞ্জস্য রাখা না গেলে ঋণের জালে আটকে যাবে দেশ, বলছেন অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান। বাজেট জনবান্ধব মনে করেন বিশ্লেষকরা। এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দেশের উত্তরাঞ্চলের নদ নদীর পানি। বিস্তীর্ণ এলাকা প্লাবিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।